ভারতকে চাপে ফেলতে ইসলামিক সামরিক জোট বানাচ্ছে পাকিস্তান। পাল্টা কি স্ট্র্যাটেজি নিয়েছে ভারত? হঠাৎ কেন ভারত সফরে এলেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট? পশ্চিম এশিয়ায় কি করতে চলেছে ভারত? তুরস্কের কাছে পৌঁছতে কোন নতুন রুট বানাচ্ছে নয়াদিল্লি? সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট তিনি ভারত সফরে এসেছিলেন, তাকে জড়িয়ে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আমরা ইতিমধ্যেই দেখেছি। এই ছবি আমাদেরকে অনেককেই অবাক করেছে তাদের যারা এই পশ্চিম এশিয়ার রাজনীতি নিয়ে একটু মাথা ঘামান। কেন? ইসলামিক দুনিয়ায় ভারতের বন্ধু বলতে আমরা জানি যে দেশটিকে, সেটা হচ্ছে সৌদি আরব। দুদেশের রাজনৈতিক সম্পর্ক ভালো, কূটনৈতিক সম্পর্ক ভালো এবং বাণিজ্যিক সম্পর্কও ভালো। দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ায় বলে বাজারে কথাও আছে। এখন ইউএইর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ এটা তেমন নয়, কিন্তু বিরাট যে ঘনিষ্ঠতা রয়েছে এমনও নয়। এই রকম একটা পরিস্থিতিতে সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তিনি ভারতে আসলেন এবং প্রধানমন্ত্রী মোদী তাকে জড়িয়ে ধরলেন। তারপরে জ্বালানি থেকে প্রতিরক্ষা সমস্ত বিষয়ই দুদেশের মধ্যে নানা রকম চুক্তি তৈরি হলো এবং লেটার অফ ইন্টেনশনও প্রকাশ্যে আসলো। এখন প্রশ্ন একটা কূটনৈতিক মহলে উঠছেই এবং উঠবেও, সেটা হচ্ছে পুরনো বন্ধুকে বাদ দিয়ে ভারত পশ্চিম এশিয়ায় এই নতুন বন্ধুর দিকে এত হাত বাড়াচ্ছে কেন? এই কৌশলের আসল কারণটা কি? আমরা যদি এই জোটটাকে ইসলামিক ন্যাটো নাম দিই তাহলে একটু নতুন শোনাবে। যদি আপনারা ইসলামিক ন্যাটোর নাম শুনে থাকেন তাহলে আপনাদের বলি যে ভারতকে বেকায়দা ফেলার জন্য প্রতিদিনই কোনো না কোনো ফন্দি আটে পাকিস্তান। সে পাকিস্তানের সেনাবাহিনী হোক, আইএসআই হোক, সরকার হোক, কখনো না কখনো প্ল্যান করে। এখন সম্প্রতি পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা চুক্তি সই হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে গত বছরের যে যুদ্ধ হলো 2-3 দিনের, সেই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে সৌদির সঙ্গে একটা চুক্তি করেছে পাকিস্তান। চুক্তিটা হচ্ছে যে সৌদিকে কোনো দেশ যদি অ্যাটাক করে তাহলে পাকিস্তান মনে করবে সে পাকিস্তানকেও অ্যাটাক করেছে, আর পাকিস্তানকে যদি কোনো দেশকেও অ্যাটাক করে তাহলে সৌদি মনে করবে সে সৌদিকেও অ্যাটাক করেছে। এবং এই দুই দেশের এমন একটা চুক্তি হয়েছে যেখানে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হলে যুদ্ধটা কিন্তু সরাসরি সৌদির সাথে ভারতের যুদ্ধ হয়ে যাবে। এই ধরনের এবং একে অপরকে প্রতিরক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু সাজ সরঞ্জাম দিয়ে সাহায্য শুধু করবে তা নয়, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে, এরকম চুক্তি করেছে সৌদি আরব এবং পাকিস্তান। শুধুমাত্র দুটি দেশে বিষয়টা আটকে নেই, এই জোটে সামিল হতে চায় আরও একটা দেশ, সেটা হচ্ছে তুরস্ক, আরও একটা ইসলামিক কান্ট্রি। আপনারা জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তুরস্ক সরাসরি পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল এবং পাকিস্তানকে নানা রকমের সামরিক সাহায্য করেছিল। এবং শোনা যাচ্ছে যে সৌদির সাথে তো পাকিস্তানের চুক্তি হয়েই গেছে, তুরস্ককেও এই জোটে ঢোকানোর জন্য চুক্তির খসড়া অলমোস্ট তৈরি হয়ে গেছে। অর্থাৎ ভারতের বিরোধিতা তো পাকিস্তান করছিলই, এখন পাকিস্তানের সঙ্গে সৌদি জুটেছে, পাশাপাশি তুরস্কও এই জোটে সামিল হতে চলেছে। এখন বিশ্ব কূটনীতিতে এই 3 দলের জোটকে, এই 3 কান্ট্রির জোটকে ইসলামিক ন্যাটো বলা হচ্ছে। এই 3টে দেশ যদি এক হয় তাহলে এই 3টি দেশের সামরিক শক্তি, সামরিক ঘাঁটি, সৈন্যবাহিনী, অস্ত্র সম্ভার সবটা এক হয়ে যাবে এবং সেক্ষেত্রে তুরস্ক আমাদের থেকে অনেকটা দূরে হলেও ঘুরপথে আমাদের বর্ডারের কাছে এসে যাবে।
যা নিঃসন্দেহে দিল্লির কাছে অত্যন্ত চিন্তার বিষয়। ভারত কি বসে আছে? না, ভারতও কিন্তু বসে নেই। কথায় আছে যে ভালো যোদ্ধা সে শত্রুর দুর্বলতার খোঁজখবরও রাখে, এবং বর্তমানে পশ্চিম এশিয়ায় সৌদি আরবের মতো প্রভাবশালী এবং ক্ষমতাশালী দেশের সবথেকে বড় দুর্বলতা হলো তার পড়োশী দেশ সংযুক্ত আরব আমিরশাহী, যাকে ইউএই বলা হয়। দুই দেশের ধর্ম এক, অর্থের উৎসও এক, সেটা হচ্ছে তেল, কিন্তু সম্পর্ক বেশ খারাপ। সম্পর্ক খারাপ হচ্ছে অন্য পৃথক দুটিকে কেন্দ্র করে, একটা হচ্ছে ইয়েমেন আর একটা হচ্ছে সুদান। এই ইয়েমেন এবং সুদানে সরাসরি এই দুটো দেশ লড়াইয়ের ময়দানে রয়েছে। ইয়েমেনের পরিস্থিতি সবথেকে জটিল। একদিকে ইয়েমেন সরকারের পাশে সৌদি আরব, অন্যদিকে সরকার বিরোধী যে সশস্ত্র বাহিনী লড়াই করছে তাকে মদত যোগাচ্ছে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী। কোনো কোথাও লুকোছাপা নেই, খুল্লম খুল্লা এই লড়াইটা কিন্তু চলছে। ইয়েমেনে সরকার পক্ষের সেনাকে ধরে রাখতে নাকি গোপন কয়েদখানা বানিয়েছে ইউএই অর্থাৎ আমিরশাহী। ফলে লড়াই তুঙ্গে, এবং লড়াই যখন তুঙ্গে হয় তখন তার এফেক্ট ব্যবসা বাণিজ্য আসে, এবং সেই ব্যবসা বাণিজ্যের লড়াইও কিন্তু তুঙ্গে। এখন সৌদির ধনসম্পত্তি ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহীর থেকে অনেকটাই বেশি। আপনারা জানেন যে একটা সময় সৌদির সাথে আমেরিকার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, এখনও যে নেই তা নয়, কিন্তু কিছুটা হলেও সেই সম্পর্কে জং বা মরচে ধরেছে। এখন তেলের সম্ভারও ইউএইর থেকে সৌদির অনেক বেশি, কিন্তু অর্থনীতি হিসেবে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী অনেক অনেক বেটার। তার কারণ সৌদি আরবের যদি আমরা রাজধানী রিয়াদের কথা বলি, রিয়াদ বাদ দিলে সৌদির বড় শহরের নাম সে অর্থে কেউই জানে না, কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই পৃথিবী বিখ্যাত, শারজা পৃথিবী বিখ্যাত, আবুধাবি পৃথিবী বিখ্যাত, এবং এই মুহূর্তে দুবাইয়ের যা অবস্থা, দুবাইতে সারা পৃথিবী থেকে সমস্ত বড় কোম্পানি তাদের হেডকোয়ার্টার দুবাইতে নিয়ে যাচ্ছে। একটা সময় পৃথিবীর সব বড় কোম্পানি, ব্যাংক থেকে শুরু করে বড় বড় কর্পোরেট, তারা হেডকোয়ার্টার সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল। কিন্তু দুবাইয়ের যখন অবস্থা, দুবাইয়ের আইন শৃঙ্খলা, দুবাইয়ের প্রশাসন, দুবাইয়ের স্বাচ্ছন্দ্য, দুবাইয়ের জীবনযাপন এবং দুবাইয়ের নাইট লাইফ, এই সব মিলিয়ে দুবাই কিন্তু এখন গোটা পৃথিবীর সবাইকে টেক্কা দিচ্ছে। সুতরাং সমস্ত বড় কোম্পানিগুলো কিন্তু, এবং দুবাইয়ের সরকারের যেভাবে ট্যাক্স ফ্রি এবং তাতে লগ্নিকারীদের জন্য বিপুল সাহায্য, সেই জায়গা মাথায় রেখে সমস্ত বড় কোম্পানিগুলো কিন্তু এখন দুবাইয়ে ঘাঁটি কাটছে। তার ফলে ধনসম্পদ, প্রাকৃতিক সম্পদ সৌদি আরবের বেশি হলেও বাণিজ্যিক দিক থেকে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী অনেক অনেক এগিয়ে রয়েছে। ঘটনাচক্রের যে অর্থনীতি সৌদি তৈরি করতে চাইছে, এই টার্গেট করার জন্য তারা ভিশন 2030 বানিয়েছে। কিন্তু এই দুই দেশের, এই দুই তেলের শক্তিধর দেশের মাঝখানে থেকে ফায়দা তুলতে চাইছে ভারত। এখন যখন সৌদি ভারতের শত্রুদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, ভারতও তখন সৌদির শত্রুদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পন্থা নিয়েছে। বিষয়টা শুধু এখানেই থেমে নেই, আরও লম্বা পরিকল্পনা করছে ভারত। আসল কূটনীতিতে ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ, বাস্তব পরিস্থিতি যেমন গুরুত্বপূর্ণ, তেমন ভূগোলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ভারতের অবস্থায় দেখুন, ভারতের অবস্থান দেখুন, কোন দেশের সঙ্গে কি সম্পর্ক ছিল আমরা জানি। একসময় বাংলাদেশের সাথে আমাদের কী সম্পর্ক ছিল, নেপালের সাথে কীরকম ছিল, শ্রীলঙ্কার সাথে কীরকম ছিল, মালদ্বীপের সাথে কীরকম ছিল, মায়ানমারের সাথে কীরকম ছিল, আর আজকের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা প্রত্যেকেই কম বেশি জানি। পাকিস্তান যে আমাদের সবথেকে বড় মাথা ব্যথা আমরা সেটাও জানি। ভারতকে চাপে ফেলতে তুরস্ক এই পাকিস্তানের মাটিকে ব্যবহার করতে চাইছে, এবং পাকিস্তানও সাদরে তুরস্ককে আমন্ত্রণ জানাচ্ছে। এতে ভারতকে চাপে ফেলাও হবে, আবার বৃহত্তর ইসলামিক ঐক্য বা ইসলামিক জোট বানানোর যে স্বপ্ন সেটাও সাকার হবে। আজকে তুরস্ক, পাকিস্তান
বা সৌদিকে নিয়ে জোট তৈরি হলে আগামীকাল যে এই জোটে বাংলাদেশ সামিল হবে না কে বলতে পারে। আর বাংলাদেশ যদি জোটে সামিল হয় ভারতের রক্তচাপ নিঃসন্দেহে বাড়বে। সুতরাং ভারতকেও পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এবং পাল্টা স্ট্র্যাটেজি মানে শুধু পাকিস্তানকে চাপে ফেলা নয়, তুরস্ককেও চাপে ফেলতে হবে। তার কারণ ভূমধ্যসাগরের তীরে অবস্থিত তুরস্ককে চাপে ফেলতে গেলে আশপাশের দেশে প্রভাব বিস্তার করতে হবে, আর ভারত সেটাই করছে। এই উদ্দেশ্যে ভারত সম্প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশের সঙ্গে। ভৌগোলিক দিক থেকে এই দুটি দেশই তুরস্কের গায়ে এবং ভূমধ্যসাগরের তীরে। হয়তো এদের অর্থনৈতিক বল, রাজনৈতিক বল, সামরিক বল খুব বিরাট কিছু নেই, কিন্তু ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব মানচিত্রে এদের আপনি খুঁজে পাবেন না, কিন্তু দুটো দেশের কাছেই একটা ফ্যাক্টর কমন, যে এরা তুরস্কের প্রতিবেশী, এবং তুরস্কের একদিকে গ্রিস রয়েছে আর একদিকে সাইপ্রাস, আর ইসরায়েল তো এখানে আছেই। আর এই তিনটে দেশকে তুরস্কের পাশে এই তিনটে দেশ ইসরায়েল, সাইপ্রাস আর গ্রিস, এই তিনটে দেশকে যদি ভারত বন্ধু বানিয়ে ফেলতে পারে তাহলে ভারতীয় বাহিনী এখানে ঘাঁটি গাড়তেই পারে অদূর ভবিষ্যতে। তো তুরস্ক আমাদের সীমান্তে যদি পৌঁছয় পাকিস্তানের মাধ্যমে বা বাংলাদেশের মাধ্যমে, তাহলে আমরাও কিন্তু তুরস্কের ঘরের পাশে পৌঁছতে পারি সাইপ্রাস, গ্রিস বা ইসরায়েলের মাধ্যমে। ভারত আর ভূমধ্যসাগরের এই দূরত্বের ঠিক মাঝখানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ফলে এই মাঝপথের যে স্টেশন, মাঝের যে জায়গা, এটা স্ট্র্যাটেজিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো এটা ভারতের তৈরি, সেটা হচ্ছে আমেরিকা বা চীনের তৈরি নয়। এই দেশগুলো ভারতের বন্ধু, আমেরিকা বা চীনের সূত্রে পাওয়া বন্ধু নয়। এতদিন পশ্চিম এশিয়ায় কিছু করতে গেলে ভারতকে তাকিয়ে থাকতে হতো সৌদি আরবের দিকে। সৌদি আরব আসলে যেটা বলছিলাম আসলে আমেরিকার বন্ধু। ফলে ভারতের থেকে তারা আমেরিকাকে বেশি গুরুত্ব দেবে, তার কারণ ক্ষমতার দিক থেকে আমেরিকা অনেকটাই এগিয়ে আছে, সুতরাং অত্যন্ত স্বাভাবিকভাবেই তারা আমেরিকাকে গুরুত্ব দেবে। এই রাস্তা যদি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, সম্পর্ক যদি ভালো হয়, তাহলে আমেরিকার এই বন্ধুর দিকে পশ্চিম এশিয়ায় কিছু করার জন্য আমাদের আর তাকিয়ে থাকতে হবে না। পাশাপাশি সৌদিকে ওই বার্তা দেওয়া যাবে যে তুমি পাকিস্তানের সাথেও বন্ধুত্ব করবে আর ভারতের সাথেও সম্পর্ক ভালো রেখে চলবে, সেটা চলতে পারে না। সুতরাং এইটা বিশ্ব কূটনীতিতে কেউ যেমন পার্মানেন্ট বন্ধু নয়, কেউ পার্মানেন্ট শত্রুও নয়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সবকটা দেশকেই একটা বার্তা ভারত দিতে পারবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে আসার পরে বিশ্বের রাজনীতি অন্য খাতে বইতে চলেছে। একটার পর একটা হুঙ্কার ট্রাম্প দিয়ে যাচ্ছেন। আজকে ভেনেজুয়েলা, কালকে কিউবা, পরশুদিন আর্জেন্টিনা, তারপরে অমুক দেশ গ্রিনল্যান্ড, এ তো চলতেই থাকছে। আগামী দিনে ট্রাম্প কী করবেন পৃথিবীর কেউ কিছু বলতে পারে না। তো ওই ট্রাম্পের ভরসায় থাকলে যে আগামী দিন ভারতকে বিপদে পড়তে হবে, নয়াদিল্লি সব থেকে ভালো করে জানে। কারণ ট্রাম্প আজকে বলছেন রাশিয়ার সাথে ব্যবসা করা যাবে না, ইরানের সাথে ব্যবসা করা যাবে না, সৌদির সাথে ব্যবসা করা যাবে না, ফ্রান্সের সাথে ব্যবসা করা যাবে না। ট্রাম্প যেভাবে আগ্রাসী ভূমিকা নিচ্ছেন দিনের পর দিন, তাতে এই উৎপাত কোথায় গিয়ে থামবে কেউ জানে না। তাই সব দিক বিবেচনা করেই পাল্টা রুট, পাল্টা পথ তৈরি করতে চলেছে ভারত। সফল হবে আশা করি, এবং সফল হলে পৃথিবীর কূটনীতির মানচিত্রে নতুন ইতিহাস তৈরি হবে। তার কারণ যে নতুন ইতিহাস, শুধু নতুন ভূগোলও তৈরি হবে। কারণ এক ঢিলে দুটো পাখি মারতে পারবে নয়াদিল্লি। একদিকে সৌদিকে বোঝানো যাবে যে পাকিস্তানের সাথে এই জোটে গেলে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না, তারা পাল্টা আমির শাহের সঙ্গে অন্য জোটে যাবে। আর তুরস্ককে ওই বার্তা দেওয়া যাবে
যে তুমি যদি নয়াদিল্লির খুব কাছাকাছি ঘেঁষো তাহলে আমরাও কিন্তু আঙ্কারার দিকে হাত বাড়াবো। সুতরাং বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতিতে আগামী ভারতের এই চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সফল হয় কি না সেটাই এখন দেখার।